কবিতার মতো আবৃত্তি করবেন। না কবিতার কবিতার মতো সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের জয়েন্ট সেক্রেটারি ছিলেন কিনা সেটা আপনি বলেন। ছিলেন না? ছাত্রলীগ ছিলেন কিনা আপনি? আমার যে রিপ্লাই দিয়েছে, জি না ছিলাম না, ছাত্রলীগ ছিলেন, জি না ছিলাম না, যখন সাদিক বরং কাইকে আপনার কমিটি থেকে, ফরহাদ ছাত্রলীগ ছিল, কমিটি থেকে 6 জনকে বাতিল করছেন, 50 জন পাওয়া যাবে কমিটিতে। পরিস্থিতি শিকার সাদিক কাইকে স্বীকার করে নিয়েছে। আমার বন্ধু গোপালগঞ্জ বাড়ি, সে ছাত্রলীগের কমিটি নেয় নাই, আপনি ফরহাদকে কেন জোর করে ছাত্রলীগের কমিটি দিতে হবে? এবং আপনার প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছে যে পরিস্থিতি শিকার মিথ্যা যত জুড়েই বলেন সেটা সত্যি সত্য হয় না। আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন না? কমিটিতে ছিলেন না? একটা ছবি দেখান, কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা ছিলেন কিনা? ছিলাম না। তাহলে আপনার প্রেসিডেন্ট ওই দিন এনটিভিতে স্বীকার করে নিয়েছে পরিস্থিতির শিকার। আপনার প্রেসিডেন্ট কি মিথ্যা বলেছে? সাদিককে মিথ্যা বলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনো ছাত্রলীগের সাথে লিয়াজ করে ক্যাম্পাস কনস্টিটিউশন করার চেষ্টা আপনারা করে যাচ্ছেন প্রতিনিয়ত। ভাই সময় দিবেন ভাই, একটু আমি এক মিনিট সময় নিব, ভদ্রতা হচ্ছে কথা বলতে দাও, আমি আবিদ ভাইকে ডিস্টার্ব করি নাই। আবিদ ভাই আমি ডিস্টার্ব করি না, আমি মিথ্যা বললে নোট নেবেন, মিথ্যা রিপ্লাই দিবেন। ওকে, ছাত্রদলকে আমরা দেখেছি, ছাত্র শিবির যেখানে মানে ভাই দারুণ দারুণ কথা বলছে আর কি। ছাত্র শিবিরের সেই সংগঠন যেটা এক যুগে কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত সব জায়গায় বন্ধ ছিল, এক যুগে প্রত্যেকটা জায়গায় ক্রস ফায়ার ভিকটিম হয়েছে। ছাত্র শিবির নিয়ে এই কোয়েশ্চেন করতে আসেন না, আর আমাকে নিয়ে কোয়েশ্চেন করেন। আমার যে রিপ্লাই দিচ্ছে এটা একটু ঠান্ডা মাথায় হেডফোন দিয়ে শুনবেন, শুনে ওই রিপ্লাই থেকে প্রশ্ন করবেন। আমার পুরো 10 সেকেন্ড। থার্ড, যে ছাত্র দল আজকে 5 আগস্ট থেকে 1 বছর সময় পাওয়ার পরও এখনো সারা দেশের কমিটিগুলো রিফর্ম করতে পারে নাই, এখনো গঠনতন্ত্র রিফর্ম করতে পারে, বহুদিন ধরে শুনছি গঠনতন্ত্র রিফর্ম হচ্ছে, এখনো ইন্টারনাল চেঞ্জ করবে নিজেদের একটা। আপনার কাছে ছাত্র দল একটা শিক্ষার্থী কেন আসবে? আপনি বলেন আমার গঠনতন্ত্র এটা রিফর্ম করছি, আমার সবগুলো কমিটি দিতে পারছি, আমি গ্যাঞ্জাম করি না, এটা বলতে পারতে হবে। আপনি নিজে সুন্দর হবেন, অপরের ব্যাপারে নীতিবাক্য শোনাবেন, নয়তো কবিতার মতো মিথ্যা বলে সুন্দর লাগে না। একটু আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই। আমরা তর্ক বিতর্কে যেতে চাই। আমরা শুরুতেই বলেছি আমরা আজকে কোন কোন সংগঠন কি করবে তা নিয়ে কথা হলো। আপনারা জোট করবেন কিনা শেষ মুহূর্তে এই ডাকসুতে, বা সেই সুযোগ আছে কিনা? ভাই প্রসঙ্গ যেহেতু বেশ কয়েকটা চলে আসছে, না বলে পারছি না। শুরুতে আমি আবিদ ভাইকে তর্ক বিতর্ক না, আমি এটা ডিবাঙ্ক করতে হবে। এখানে এনসিপির, আমরা কোনো এনসিপির লেজুর ছাত্র সংগঠন না, আমরা একটা স্বতন্ত্র ছাত্র সংগঠন। তা আবিদ ভাইয়ের ছাত্ররাজনীতি করেন, ওনার যদি এইসব জিনিস না জানেন, ভাইকে বলবো এই বিষয়গুলো আরো একটু স্টাডি করে আসার জন্য, কারণ এটা আমি দুঃখ পেয়েছি, কারণ আমরা এনসিপির কোনো লেজুর ছাত্র সংগঠন না। আমি এখানে ভাই আপনি বাজে দেখা যাবে, আপনি বড় ভাই। আর তারপরে হচ্ছে যে এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়ে ভাই কথা বলেছে, আমরা ছাত্রলীগের আমলেও কিন্তু প্রশাসন দেখেছিলাম, প্রশাসন সবসময় ছাত্রলীগ যেটা বলতো তার পক্ষে নিত। এখন আমরা যখন দেখছি যে ছাত্র দলের কেউ 4টার পরে যে নমিনেশন উঠাতে গেলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদী শিক্ষার্থীদের মব বলে ট্যাগিং করা হয়, সেই কথার আমি আসলে বিরোধিতা করে যাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, এখানে ছাত্ররা যদি নিষিদ্ধের জন্য যারা মিছিল করেছিল তাদেরকেও আমি দেখলাম যে আবিদ ভাই মব বলে আজকে তাদেরকে উস্কানি দিচ্ছে বা তাদেরকে মব বলে ট্যাগিং করা হচ্ছে। তো এখানে এটা খুবই সুস্পষ্ট যে জুলাই মাসে, গত বছরের জুলাই মাসে আপনার 17 জুলাই, বিশেষ করে 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটি হলে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে হল প্রশাসনের সাথে বসে তারা হলে ছাত্রদের নিষিদ্ধ করে, এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়েছি, এবং তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটাকে আমলে রেখে আমরা আমাদের পলিসিটা সাজিয়েছি। নতুন করে কারো থেকে ভাই যেটি বলেছেন, আমি মনে করছি নতুন করে হল রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের থেকে মতামত নেওয়ার কিছু নাই, কারণ এটা জুলাই মাসে অলরেডি এস্টাবলিশ। নতুন করে এই খেলাতে আমি যাইতে চাই না। আর এখানে দরকার নাই, এটা তো জুলাই মাসে এটা হয়ে গেছে, এটা জুলাই একটা লিখিত চুক্তি হয়েছে জুলাইতে। তো জুলাইয়ের চুক্তিকে ভঙ্গ করতে চাইলে এটা আসলে শিক্ষার্থীরা সুন্দরভাবে দেখবে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা কেউ গণতান্ত্রিক প্রতিবাদ, গণতান্ত্রিক আন্দোলন করলে ছাত্ররা যেভাবে বা ভাইরা যেভাবে মব বলে বলে শিক্ষার্থীরা ট্যাগিং করা হচ্ছে, আমি মনে করি সাধারণ শিক্ষার্থীরা এগুলো খুব ভালোভাবে নিচ্ছে না, আমরা ভালোভাবে নিচ্ছি না। এখানে আমরা আওয়ামী লীগ আমাদেরকে মব বলছে যে জুলাই একটা মবক্রেসি বলছে। আমি দেখতেছি ছাত্রলীগ ছাত্র যদি একই বয়ানে যায়, কেউ তাদের বিরুদ্ধে কথা বললে, আন্দোলন করলে তারা মব বলে চালাই দিবে, এটা খুবই প্রবলেমেটিক, এবং জুলাই পরবর্তী সময় এটা শিক্ষার্থীদের মনে নানা ধরনের ভয়ভীতির সংস্কৃতি তৈরি করছে বলে মনে করছি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ছাত্রলীগ সবাইকে বাধাগ্রস্ত করছে, এটা সত্য, বাধাগ্রস্ত করছে ছাত্রদল এখানে সব জায়গায় ছিল, এই দীর্ঘদিনের তার স্ট্রাগল ছিল, এটা যেমন সত্য, আবার এটাও সত্য ক্যাম্পাসে জুলাই অভ্যুত্থানের সময় একটা অংশ যারা ছাত্রলীগ দ্বারা সাপ্রেস ছিল, ধরুন যে একটা ছিল উত্তরবঙ্গ থেকে আসছে, তার আমি চিনি, তো আমার হলের জুনিয়র, সে উত্তরবঙ্গ থেকে আসছে, এসে তার ঢাকা শহরে কেউ নেই, সে উঠার জন্য কোথায় উঠতে গেছে, হলে গেছে, ছাত্রলীগ বলছে যে আসো তোমাকে আমি আমার মতো করে রাখবো। তো রাখতে যায় তারা কোথায় ঢুকালো, তাকে ঢুকালো হচ্ছে ফার্স্টে গণরুমে যায় ঢুকাইলো, ফার্স্টে যায় গণরুমে ঢুকায় না, ফার্স্টে বড় ভাই রুমে রাখে, ফ্লোরে 2-3 দিন রাখে ওর সবকিছু বুঝে 3 নাম্বার দিন নিয়ে গণরুমে ঢুকায়। আমি এটা বলাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই ছেলেকে পরে কি করছে, গণরুমে রাখছে, জোর করে প্রোগ্রাম করেছে, গেস্ট রুম করেছে, এক পর্যায়ে তার ছাত্রলীগ কোনো একটা পেটে নাম উঠে দিছে। এখন সে ছেলেটা কিন্তু ছাত্রলীগ দ্বারা ভিক্টিম, এবং সে জুলাই যখনই সুযোগ পাইছে সে তাদের সাথে বিদ্রোহ করে
আমাদের পুরো জুলাই অভ্যুত্থানের যুগ হয়েছে এবং 15 জুলাই দেখবেন যে শহীদুল হলের সামনে হলে শিক্ষার্থীরা ছাত্রলীগের সবার আগে প্রতিরোধ করেছে। না, বাকি- আমি যেটা বলতে চাচ্ছি, আমরা দেখেছি যে ছাত্রলীগ কমিটি হওয়ার সাথে সাথে শহীদুল্লাহ হলের এই হল কমিটির যে সদস্য সচিব সে বলতেছে যে কেউ যদি সিট না পান আমার সাথে যোগাযোগ করেন। আমরা ঠিক দেখতাম ছাত্রলীগও একই স্টাইলে ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে অ্যাট্রাক্ট করতো, সিট না পাইলে আমার কাছে এসো, আমি তোমাদের ব্যবস্থা করবো। বাকি এখানে ব্যবস্থা সমস্যা হলো কি? করতে শেষ পর্যন্ত গণরুম তৈরি হয়েছে, গেস্ট রুম তৈরি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস তৈরি হয়েছে, ছাত্রলীগ প্রশাসনের সকল দখলদারিত্ব তারা নিয়েছে, নিয়ে ক্যাম্পাসে একক স্বৈরতন্ত্র এবং রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করেছে। আমি আবিদ ভাইকে কেন বলছি? আবিদ ভাই এই ছাত্র রাজনীতির মানে যে উনি আবার এই শিক্ষার্থীদের মতামতের বিরুদ্ধে যে ছাত্র রাজনীতির কথা বলছে সেটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষার্থীদের সমস্যা থাকছে না, আপনি যে বলেন আপনার উত্তরবঙ্গের ছেলেটি এসে ছাত্রলীগে যোগ দিতে বাধ্য হয়েছে, কিন্তু সে ছাত্রলীগ না, এমন কিন্তু সব দলেই আছে। ছাত্র দলের কেউ যোগ দিতে বাধ্য হয়েছে, ছাত্র শিবিরের আপনাদেরও, কিন্তু সমস্যা না, আমাদেরকে যোগ দিতে বাধ্য হয়েছে। রাজনীতির কারণে আপনি এখন এক নম্বরকে ট্যাগিং করছেন, এটি হলো না, না, আমরা tagging করি না। আমি কাউকে tagging আমার করি যে না। প্রশ্নটি ছিল আপনার কাছে, আপনারা জোট করবেন কিনা? আচ্ছা, দুঃখিত, জোট করবো কিনা। আমরা আমাদের রাজনৈতিক স্ট্র্যাটেজিক ভাবে কৌশলগত জায়গা থেকে আমরা ডাকসু নিয়ে আমরা নানা ধরনের প্ল্যান একসাথে রেখেছি, A B C D সব আমাদের আছে। তো স্টিল আমরা সেই প্ল্যান আমাদের ওকে, আমাদের সবগুলো প্ল্যানে ওয়ার্ক করার মতো। তো শেষ পর্যন্ত আপনারা দেখবেন কালকে আমরা সর্বশেষ যখন আমাদের প্যানেল ঘোষণা করবো তখন সেই আপনারা চমক দেখতে পাবেন। আমি আপনার কাছে মানে আমরা ফেসবুকে নানান কথা দেখছি যে ছাত্র দলের কমিটি হওয়ার আগে চমক আসছে, জোট নিয়ে চমক আসছে। একটু আজকে আমাদের এই এখন প্রকাশের মাধ্যমে যারা ছাত্র দলের আছেন শুভাকাঙ্ক্ষী তাদের মাধ্যমে আপনার মাধ্যমে জানাতে চাই কি কি চমক থাকছে, আমাদের সেটি যতটুকু বলা যায় আপনি ততটুকু আমাদেরকে বলবেন। নিশ্চয়ই দর্শকদের জন্য আমি সে উত্তর জানবো। জানতে চাচ্ছিলাম আমি আবারও রিপিট করি, আমরা চাচ্ছি ছাত্রদের জন্য আপনারা কোন কোন দল কি করবেন আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই, সেগুলো জানাতে চাই। তার আগে জানতে চাই আপনারা কোনো যে চমকের কথা বলা হচ্ছে, একটা চমক হয়তো আসবে ছাত্র দলের পক্ষ থেকে, সেটি কি কোনো জোট হবে কিনা? বাক্সাসের সঙ্গে হতে পারে বা অন্যান্য স্বতন্ত্র জোট আছে এদের সঙ্গে হতে পারে। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ দুঃশাসনে তাদের জীবনের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে মাঠে ছিল নিঃসন্দেহে, এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী যোগ্য। তো এখন আপনারা দেখেছেন ইতিমধ্যেই অনেক সংগঠনই তার নিজের নামে কিন্তু সে নির্বাচনী প্যানেল ঘোষণা করতে পারে নাই, সে অনেক নামে প্যানেল ঘোষণা করেছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে বলছে আমরা ভিন্ন নামে যাব নাকি নিজের ছাত্রদলের নামে যাব। দেখেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের স্বাধীনতাকে ওন করে না, তাদের আমরা যে আচরণে যতটুকু দেখতে পেরেছি, তো তাদের পক্ষে হচ্ছে যে তাদের নামে তাদের যে নিজস্ব নাম সেই নামেও কিন্তু তারা প্যানেল করতে পারেনি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের হচ্ছে যে দীর্ঘ দুঃশাসনে এই ছাত্রদলের নেতাকর্মীদের সাহস এবং রক্তের উপরে, এই অনুভূতিটার উপরে দাঁড়িয়ে কিন্তু এই বাংলাদেশের সার্বভৌমত্ব টিকেছিল, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা হচ্ছে যে আপনার হচ্ছে যে গৌরবের নাম, যার ফলশ্রুতিতে আমরা এই নামেই প্যানেল করবো। চমক কি আছে সেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যখন সেটা জোট হতে পারে কিনা কোনো জোট, সেটা সময় বলে দিবে। যতটুকু আমি জানি ততটুকু এখন পর্যন্ত আমাদের জোটে যাওয়ার কোনো সম্ভাবনা আলটিমেটলি নাই। এখন ফরহাদ একটু আগে বললো যে ভালো কিছু প্রদর্শন করতে, আমরা ছাত্র সংগঠনে ভালো কিছু প্রদর্শন করবো। দেখেন, ভালো কিছু প্রদর্শন করবো, এই যে আমরা যে রাজনীতিতে কেন এসেছি, দীর্ঘ দুঃশাসনে হাসিনার যে রাজনৈতিক অপসংস্কৃতি, এগুলোকে মোকাবেলা করে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজও পর্যন্ত আমরা কিন্তু রাজপথে রয়ে গেছি। 5 আগস্ট পরবর্তী সময় এই রাষ্ট্রের কোনো অনধিকার চর্চা করিনি। পরের দিন থেকে মসজিদ মন্দির থানাগুলো পাহারা দিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য নিজেদেরকে আমরা বিলিয়ে দিয়েছি। আজও পর্যন্ত গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে আনার জন্য রাজপথে রয়ে গেছি। তো এখন যে ভালো কিছুর মানে কি, একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে মত সৃষ্টি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়টি ছিল আমাদের জন্য এক প্রকার মরুভূমি, কারণ আমরা তো প্রকাশ্য রাজনীতি করেছি, কারণ আমাদের নেতা হুট করে গোপন থেকে এসে বলতে পারবে না ছাত্রদলের আমি সদস্য। প্লিজ ইন্টারাপ্ট করার দিয়ে না, সময় নেই, আমাকে একটু কথা বলতে দেন। এখন এসে বলতে পারবে না যে আমি ছাত্রদলের সদস্য। সুতরাং আমার প্রত্যেকটা ছেলে মেয়ে প্রকাশ্য রাজনীতি করার কারণে হলে থাকতে পারেনি। বিহাইন্ড দ্য সিনে গুপ্ত সংগঠন ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগ যতটুকু অপকর্ম করেছে, এই অপকর্মের সাথে এরাও জড়িত ছিল। এরা কিন্তু পরবর্তীতে শিবির হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করা হলগুলোতে তাদের আধিপত্য বিস্তার করেছে, যেখানে আমরা ছাত্রদল ক্যাম্পাসে মরুভূমি আমাদের। আপনি যদি ভিপি হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কি করবেন? আমরা পিছনে যেতে চাই না। দেখেন, যদি ঢাকা বিশ্ব এখনো পর্যন্ত এটা নিশ্চিত না, আমার সংগঠন যাকে দিবে, আমি কিনেছি, আমার সংগঠন যাকে দিবে তার পক্ষে, যদি সেটা আমি হই আমার পক্ষে তারা কাজ করবে, যেটা অন্য কেউ হয় আমরা সম্মিলিতভাবে তার পক্ষে কাজ করব। কিন্তু যদি ব্যক্তি আবেগ, যদি ওইরকম সুযোগ হয়, তাহলে মনে রাখবেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম 2016 সালে, প্রতিকূল পরিস্থিতিগুলো আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, যে রাজনৈতিক যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতিগুলো বিশ্ববিদ্যালয় পরিবেশের উপরে মারাত্মক লেভেলের প্রভাব ফেলে। তো যার ফলশ্রুতিতে আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তার
তার বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, সেখানে ছাত্র সংগঠনগুলো তার কাজ হবে তার পড়াশোনা, গবেষণা, সহশিক্ষা, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন সবটুকু করার যদি আপনাদের প্রয়োজন। প্যানেল জিতে আসে, ছাত্র শিবির মানে সুনির্দিষ্টভাবে কি কাজ করবে সুনির্দিষ্ট কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে রিসোর্স, আমার যে রিসোর্সগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই রিসোর্স, আমাদের বলতে টোটাল ইউনিভার্সিটি রিসোর্স, সেই রিসোর্সকে সিরিয়াসলি ইউটিলাইজ করা। কয়েক ক্ষেত্রে করার মতো কাদের আছে। resource? বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই রিসোর্স, আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয়ের রিসোর্স, অন্যদের ছাত্র সকল শিবিরের না resource-কে, শুধু? আমাদের সহ সবার রিসোর্সকে ইউটিলাইজ করা। এটা অনেকভাবে করা। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এখন পার্মানেন্ট না, ওই যে ভাড়া করা, আজকে ট্রিপ ওটা সলিউশন নাই। আপনি আজকে বসে বাজেট করলে এবং সব ইউনিভার্সিটির সব রিসোর্সকে ইউটিলাইজ করলে একসাথে সব বাস কিনে ফেলা যায়, পার্মানেন্ট বাস রাখা যায়। সিম্পল ব্যাপার। কিন্তু কেউ এটা করে না কেন? ওই যে পরিবহনে যিনি থাকেন তার মাথায় ঘুরে যদি বাসগুলো যদি আমি না কিনি তাহলে কদিন পর চাকা পাল্টানো যাবে, ভাড়া চুক্তি করা যাবে, আমি টাকা পাবো, এই করবো সেই করবো। অথচ আমি কনফিডেন্ট শুধু যদি আমার অ্যালামনাইকে আমি কাজে লাগাই বা আমি নির্বাচিত প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি অ্যাপ্রুভ করে সবগুলো বাস কিনে দেওয়া পসিবল, এবং বাসগুলোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় আর ওই যে বাজেট চুরি বারবার এটা করা ওটা করে হবে না। যেমন ধরেন শিক্ষার্থীদের জব কেন্দ্রিক, আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এই যে সংকট, জবের সংকট, শিক্ষার্থীদের সংকটে থাকে, সিটের সংকট, আবাসিক সংকট, সবগুলো শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের সাবিকদেরকে অ্যালামনাইদের যে রিসোর্স সেগুলো ইউটিলাইজ করা পসিবল। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে প্রবলেম সলিউশন, প্রবলেম অ্যাড্রেস করা। অনেকগুলো প্রবলেম আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা অনেক বেশি প্রবলেম ফেস করে। দেখেন যে একটা পরিবারের সদস্য আসলে সে হচ্ছে ভিতরে যে ঢুকবেই পারমিশন নেই হলের ভিতরে, আবাসিক শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের। আমরা চিন্তা করবো অন্তত প্রাইমারিলি যেটা করতে হবে যে আবার ওনাদের কিছু রেস্ট্রিকশন আছে, শিক্ষার্থীদের কিছু কনসার্ন আছে, চুরি হয় সেটা আমার একটা সময় দেবেন, 1 মিনিট সময় দেবেন অন্তত। সেখানে যদি আপনি একটা গার্ডিয়ান লাউঞ্চও রাখেন প্রত্যেকটা হলের ভিতরে, তাইলে দেখা যাবে যে শিক্ষার্থীরা অন্তত পক্ষে অভিভাবক আসলে যেতে পারবে। আর একটা বড় প্রবলেম, যেমন অনাবাসী শিক্ষার্থীরা ক্লাস করতে আসে, দুপুরে খাবে কই, হল ঢুকতে পারে না। একটা অনাবাসী শিক্ষার্থীরা কার্ড দেখায় ঢুকতে পারে না। এটা অবশ্যই এটা নিয়ম করতে হবে যে অনাবাসী শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা মেয়েদের হল অবশ্যই ঢুকতে পারবে। এখনো শিক্ষার্থী আলাদা হলে ঢুকতে পারে না। এই ধরনের প্রবলেম কেন হবে? কার্ড দেখে অবশ্যই ঢুকতে পারে, অ্যাপ্রুভাল লাগবে। আচ্ছা, একটু supplement তারপর- এই যে নারী তারপর- শিক্ষার্থী বলছেন, নারী অনেকে বলে মানে ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রী যারা যে ছাত্র শিবিরকে ভোট নারীরা খুব কম দিবে, আপনি দেখবেন ছাত্র শিবিরের এর আগে যখন এক যুগে সারা দেশের সকল ছাত্র সমিতির ইলেকশন হয়েছে, অলমোস্ট বেশিরভাগ কলেজ এবং ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি বিজয়ী সংগঠন আপনি অ্যানালাইসিস করবেন। আপনি সবচেয়ে বেশি বিজয়ী সংগঠন ছাত্র শিবির এই ইলেকশনে। আপনি সবগুলো ক্যাম্পাস কলেজ তাহলে এবং হবে না, সেখানে সময় তো নাই। আমি আপনাকে ডিস্টার্ব করি নাই। হ্যাঁ। এবং সেখানে সবচেয়ে বেশি ভোট পাইছে মানে ছাত্রী বোনদের। এবারে আমরা কনফিডেন্ট, আমরা বরং ছেলেদের ভোট নিয়ে আমি কনফিউজড যে এখানে নানা স্টেকহোল্ডার আছে, বাট ছাত্রী বোনদের ভোটের ব্যাপারে আমি মিনিমাম আমি কনফিউজ একটু মাথার কাছে যাবো। আমি একটু আমাকে 15 সেকেন্ড মেয়েদের সেটা হচ্ছে ছবি zoom করে তুললে ছবি ভোট পাওয়া আমাদের যাবে। এই যে ভাই যে সত্য বলেন তার একটা উদাহরণ আর কি। ভাই শুরুতে বলছেন যে উনি তারেক রহমানের নাম বলে নাই, আমি শতভাগ চ্যালেঞ্জ দিলাম, ভিডিওটা এখানে প্লে করেন। উনি তারেক রহমানের নাম প্রেস কনফারেন্সে বলছেন। আমি বলি নাই যে তারেক রহমান সরাসরি মনোনয়ন দিয়ে এই কথা বলেনি। না, সেটা জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সাংগঠনিক অভিভাবক আচ্ছা। জনাব তারেক রহমানের আচ্ছা। পরামর্শেই মানে আপনারা নাম বলেছেন? এটা বলেছি। Second. ভাই, আমাদের জন্য সময় রাখেন ভাই। আমি একটু যেতে হবে বাকির কাছে। 5 সেকেন্ড হচ্ছে প্রকাশ রাজনীতি উনি অনেক বলছে। আমরা ছাত্র দলের দেখেছি যে 5 তারিখের আগের যে মিছিলগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-25 জন তারপর এই কমিটিতে সব 200 দলের শতাধিক, ক্ষেত্রে হল কমিটিতে 500 শতাধিক লোক আসছে, এটা আকাশ থেকে আসছে। না ঠিক আছে এই সব দলই আছে। আগে তো মিছিলে পাইনি। গত 15 বছর কিভাবে সবাই ছাত্রলীগ আসলো? করতে হয়েছে, এই বিষয়ে ডিবেট না যাওয়াই ভালো। বাকি আপনারা ছাত্রদের কিন্তু সবচেয়ে বেশি মানে আপনাদের দিকে এক্সপেকটেশন, আপনারা কি করবেন? এখানে আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলো এখনো গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হতে পারেনি। তো সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এবারে ডাকসুতে আমাদের ইটেই থাকবে যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই, এবং এই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য যে বিষয়গুলো শিক্ষার্থীদের আরো প্রয়োজন সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করবো। যেমন আমি যদি আপনাকে নাম ধরে বলি, আমরা মনে করছি যে আমাদের ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, এই একটা আমরা পলিসিতে যাব। একটা স্টুডেন্ট মানে তার জন্য একটা সিট নির্দিষ্ট থাকবে। আমরা দেখি যে মেয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একই সিটে 2 জন থাকে, ডাবলিং না, নিচে হলে, থাকে, আবার হলে উপর বলছি। হলে মেয়ে শিক্ষার্থীরা একটা সিটের মধ্যে সিঙ্গেল সিটে 2 জন থাকে, তার উপর আবার একটা কি জানি সিট থাকে, ওইটার মধ্যে আরো 2 জন থাকে। এত কষ্ট করে থাকে তাহলে শতভাগ আবাসিক করতে হবে? শতভাগ আবাসিক, শুধু ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট, এটা আমরা নিশ্চিত করব। আমি মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এটা নিশ্চিত করা খুবই সম্ভব। এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে কেউ এটা তাহলে নিশ্চিত করে না। পরিধি বাড়াতে হবে ঢাকা জি, বিশ্ববিদ্যালয়ে। না, পরিধি বাড়ানোর দরকার নাই। এখানে নানা মডেল আছে, অনেক হল পুরানো হয়ে গেছে, সেখানে বড় বিল্ডিং তুলে দেন। আপনি দেখবেন যে সর্বশেষ শেখ মুজিবুর রহমান হলের মধ্যে বড় একটা বিল্ডিং উঠিয়েছে,
ওইরকম যথেষ্ট অ্যাকোমোডেশন আছে। আমি একটু বলবো সেখানে একটা হচ্ছে 1 স্টুডেন্ট 1 সিট, আরেকটা হচ্ছে আমরা একাডেমিয়ার মডেলে পরিবর্তন আনতে চাই, বিশেষ করে এখানে গবেষণার জন্য। আপনি দেখবেন যে গবেষণাতে বিশ্ববিদ্যালয়ে তো আমাকে গবেষণার জন্য ফান্ড লাগবে, আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সেই পরিমাণ ফান্ড দেয় না যেটা গবেষণা করার জন্য যথাযথ। সেখানে পিএইচডি যে প্রোগ্রাম, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামগুলোতে খুবই কম হচ্ছে যে তাদেরকে রিসোর্স সাপ্লাই দেওয়া হয়। সেখানে পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভালো পরিমাণ ইনভেস্ট করতে হবে। মিনিমাম একটা শিক্ষার্থীর পিছনে যদি আপনি 4 বছরে 1 কোটি টাকা খরচ করেন, এটা সম্ভব। আপনি 50 লাখ টাকা খরচ করলেই সম্ভব। আপনি 100 কোটি টাকা যদি 1 বছর খরচ করেন, আপনার 4 বছর পরে 200 গ্রাজুয়েট বের করা সম্ভব, 200 গ্রাজুয়েট 200 পিএইচডি বের করা সম্ভব, সরি। তো এটা একটা। আরেকটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় সমস্যা ফুড ম্যানেজমেন্ট একটা প্রবলেম, এবং ঢাকা শিক্ষার্থীরা খাবার নিয়ে খুবই সমস্যা। আমার কথা শেষ হয়নি ভাই, আমাকে যেটা বলতে দিবেন আপনি। সেখানে ফুডের মডেল আমাদের কাছে আছে, বুথ সিস্টেম, আমরা ফুড মডেলে যাব। একটা প্রাইড হচ্ছে এনভায়রনমেন্ট এন্ড সিকিউরিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং সিকিউরিটি নিশ্চিতের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং যাব। আর বিশেষত উইমেন ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়, উইমেন ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি দেখছি যে 5 আগস্টের পরে এখানে নানাভাবে নারীদেরকে মাদক বিরোধী কোনো কিছু আছে। হ্যাঁ, আমি তো সিকিউরিটি কথা বলছি, এনভায়রনমেন্ট এন্ড সিকিউরিটি। অবশ্যই মাদক সেখানে থাকবে না। উইমেন ফ্রেন্ডলি একটা দুঃখিত বাকের, আমরা একটু আবিদের কাছে সর্বশেষ আমরা দেখেছি জগন্নাথ হলে একটি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল হয়েছে। এই যারা ছাত্র শিবিরের ব্যানারে একজন চাকমা রয়েছে, সে কেন দাঁড়ালো বা এই কারা কারা থাকবে না থাকবে না, সেখানে আমরা দেখেছি সেই মিছিলের নেতৃত্বে ছিল ছাত্রদলের ওই হলের আহ্বায়ক মধুসূদন কুণ্ড, ঋষিকেশ, সেখানে ছিল সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদল চলে আসলো। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কি মিছিল হয়েছে, কখন হয়েছে, আমি অনলাইনে ছিলাম না আজকে, এই জন্য হয়তো এটা সম্পর্কে আমার ধারণা নাই। তবে হচ্ছে যে ওই যে ইনক্লুসিভ যে প্যানেলের কথা আপনারা বলছেন, যে হচ্ছে যে ইনক্লুসিভ, ইংরেজিতে একটা টার্ম আছে ফোর্স রিপ্রেজেন্টেটিভ। তো এখন এটা হচ্ছে যে ফোর্স রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে যে যেখানে হচ্ছে যে এটা একটা পপুলিস্ট আইডিয়া, যেখানে যার প্রয়োজন নাই শুধুমাত্র হচ্ছে যে ওই পপুলিস্ট হওয়ার জন্য যেখানে যার প্রয়োজন নাই সেটা হচ্ছে প্রোভাইড করা, যেটা মানে হচ্ছে যে যেখানে যারা যোগ্য